হ্যালো এভরিওয়ান, আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনাদের সবার প্রিয় চ্যানেল কেমসার্টেনে। আজকে আমরা একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। তো আমি এর আগের দিন 2016 যে কেমিস্ট্রি কোয়েশ্চেনগুলি ছিল এর মধ্যে 15 কোয়েশ্চেন সলভ করেছি। সো আজকে পার্ট 2 নিয়ে আসলাম, ঠিক আছে। বাকি 15 করব, এরপর আরেকটা ভিডিও আসবে, ঠিক আছে। সো আপনারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন এবং এই ভিডিওটা নতুন দেখছেন তারা অবশ্যই কিন্তু এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন, ঠিক আছে, এবং বেল আইকনটা কিন্তু ক্লিক করবেন, ঠিক আছে। আচ্ছা, এখন ঘটনা হচ্ছে যে আপনারা যারা নতুন এসেছেন তারা কিন্তু জেনে রাখুন, এই যে চ্যানেলটা রয়েছে কেমসার্টেন, এই চ্যানেলে কিন্তু আমি প্রিভিয়াস ইয়ারের সলিউশন কিন্তু আপলোড করছি, ঠিক আছে। আপনারা যারা পিওর সায়েন্সের এক্সাম দেবেন, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ তিনোটা সাবজেক্টের কিন্তু ডিটেল প্রিভিয়াস ইয়ার সলিউশন আমি দিচ্ছি। এবং আপনাদের মধ্যে যারা এসটি পিজিটি কেমিস্ট্রি এক্সাম দেবে তাদেরও কিন্তু আমি প্রিভিয়াস ইয়ারের সলিউশন দিচ্ছি, ঠিক আছে। সো এবং সোশ্যাল সায়েন্সের যারা রয়েছেন তাদের কিন্তু হিস্ট্রি এবং জিওগ্রাফি কিন্তু আমি সলিউশন প্রিভিয়াস ইয়ার দিচ্ছি, ঠিক আছে। এবং যারা আপনারা টেট টু এবং টেট ওয়ানের পরীক্ষার্থী রয়েছেন, তারা এক্সাম দিতে চাইছেন, ঠিক আছে, বা ইন ফিউচারে এক্সাম দেবেন, ঠিক আছে, টেটের। সো তাদেরও কিন্তু একটা সুযোগ রয়েছে, কারণ আমি কিন্তু এসটিজিটি এক্সামের পরেই কিন্তু টেটের প্রিভিয়াস ইয়ারের সলিউশন নিয়ে চলে আসবো। সো আপনারা এই চ্যানেলের সাথে অবশ্যই যুক্ত হয়ে যান, ঠিক আছে। সো আমরা এই চ্যানেলটা, এই ফ্যামিলিটাকে আরও বড় করব, ঠিক আছে। সো আজকে প্রথম যে কোয়েশ্চেনটা, এটা সলিউশন থেকে শুরু করে দিই। দেখো কি বলেছে যে হুইচ অফ দ্য ফলোয়িং সিকোয়েন্স কারেক্টলি রিপ্রেজেন্টস দ্য ডিক্রিজিং অ্যাসিডিক নেচার অফ দ্য অক্সাইড, ঠিক আছে। তাহলে কোয়া হয়েছে যে, মানে এখানে বলা হয়েছে যে মানে তোমার অ্যাসিডিক অর্ডার, ঠিক আছে, অ্যাসিডিক অর্ডারে তুমি এটাকে করো, অ্যাসিডিক অর্ডার বের করো। তাহলে অ্যাসিডিক অর্ডারের কি বলেছে এখানে, আপনার ডিক্রিজিং অ্যাসিডিক অর্ডারের মানে অর্ডারে তো লিখবে, বাট অ্যাসিডিক নেচারের ডিক্রিজিং অর্ডারটা লিখতে হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে তোমরা অ্যাসিডিক নেচারের সম্পর্কে কিছু জানা দরকার, ঠিক আছে, যে অ্যাসিডিক নেচারটা কিভাবে আমরা বের করতে পারি, ঠিক আছে। সো অ্যাসিডিক নেচার কিন্তু তোমার, আমি যদি পিরিয়ডিক টেবিলের কথা বলি, ঠিক আছে, আমরা পিরিয়ডিক টেবিলে যখন লেফট টু রাইট যাই, ঠিক আছে, লেফট টু রাইট আমরা যখন পিরিয়ড বরাবর পিরিয়ডিক টেবিলে যাই তখন অ্যাসিডিক ক্যারেক্টার, ঠিক আছে, অ্যাসিডিক যে ক্যারেক্টার রয়েছে এটা কিন্তু তোমার, অ্যাসিডিক ক্যারেক্টারটা এটা তোমার ইনক্রিজ করে, ঠিক আছে। দ্যাট মিন্স লেফট টু রাইট বলতে লেফট টু রাইটের যে এলিমেন্টগুলো আছে তাদের ক্ষেত্রে, রাইটের এলিমেন্টগুলোর ক্ষেত্রে অ্যাসিডিক নেচার বেশি হবে এবং লেফটের এলিমেন্টগুলোর ক্ষেত্রে অ্যাসিডিক নেচার কম হবে, ঠিক আছে। এখন দেখো পিরিয়ডিক টেবিলে তুমি জানো এখানে যে অ্যাটমগুলি রয়েছে এর মধ্যে যদি আমি লিখি তাহলে লিথিয়াম সর্বোচ্চ এদিকে লেফট সাইডে থাকবে, এরপরে তোমার বেরিলিয়াম থাকবে এদিকে, ঠিক আছে, এরপরে তোমার বোরন থাকবে এখানে, কার্বন থাকবে এখানে, নাইট্রোজেন থাকবে এখানে, ঠিক আছে। সো দ্যাট মিন্স আমি যদি বলি যে নাইট্রোজেনের ক্ষেত্রে কিন্তু আমার অ্যাসিডিক নেচার সবচেয়ে বেশি হবে, ঠিক আছে, এরপরে কার্বন অক্সাইডের হবে, এরপরে বোরন, এরপরে বেরিয়াম, এরপরে লিথিয়াম, ঠিক আছে। তাহলে আমি যদি অক্সাইডের অর্ডারটা লিখি তাহলে আমার N2, নাইট্রোজেনের অক্সাইডটার মধ্যে কি বলেছে এখানে, বলেছে N2O3 প্রথম হবে, মানে এর অ্যাসিডিক নেচার বেশি রয়েছে। এখন এরপরে কি হবে, এরপরে তোমার CO2, কার্বন ডাইঅক্সাইড, এরপরে তোমার কি হবে B2O3, ঠিক আছে, এরপরে তোমার BE2 না, BeO হবে, এরপরে তোমার BeO, এরপরে তোমার লাস্টে হবে তোমার লিথিয়াম Li2O, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে গিয়ে তোমার ক্রমটা, ঠিক আছে, এটা হলো ইনক্রিজিং অর্ডারের ক্রম। তাহলে ডিক্রিজিং অর্ডারের ক্রম ঠিক এটার উল্টোতেই হবে, ঠিক আছে। সো এখানে যদি আমি বলি অপশান কোনটা তোমার সঠিক উত্তর হবে, তাহলে তোমার অ্যাসিডিক নেচার কোনটার ক্ষেত্রে, তাহলে N2O3 এটার মধ্যে তো তোমার ইনক্রিজিং অর্ডার দেখাচ্ছে, ঠিক আছে। আমার ইনক্রিজিং অর্ডার না, আমার কিন্তু ডিক্রিজিং অর্ডার লাগে, ঠিক আছে। তাহলে ডিক্রিজিং অর্ডার কোনটার মধ্যে রয়েছে, ডিক্রিজিং অর্ডারটা যদি আমি বলি তাহলে তোমার আচ্ছা, এখানে ডিক্রিজিং অর্ডারের সম্পর্কে কোনো কিছুই দেওয়া নেই,
তাহলে তারা এটাকেই সঠিক মনে করে মার্ক করে দেবো আমরা, ঠিক আছে। তাহলে আশা করি কোয়েশ্চেনটা বুঝতে পেরেছো। হ্যাঁ, N2O3 এর কিন্তু সবচেয়ে বেশি অ্যাসিডিক নেচার হবে। হ্যাঁ, আর এটা কি হবে, লিথিয়াম অক্সাইডের সবচেয়ে কম হবে, ঠিক আছে। তাহলে এটা তোমার সঠিক উত্তর হয়ে যাবে, ঠিক আছে। এরপরের কোয়েশ্চেনে আমরা চলে যাব। এরপরের কোয়েশ্চেনে বলেছে যে হুইচ এলিমেন্ট হ্যাজ দ্য হাইয়েস্ট ইলেকট্রোনেগেটিভিটি। হ্যাঁ, ইলেকট্রোনেগেটিভিটি হাইয়েস্ট কোন এলিমেন্টের ক্ষেত্রে? আচ্ছা, ইলেকট্রোনেগেটিভিটি তোমরা যারা জানো না, ইলেকট্রোনেগেটিভিটি কিন্তু একটা প্রপার্টি, একটা অ্যাটমের প্রপার্টি। যখন ওই অ্যাটমটাকে তুমি অন্য কোনো অ্যাটমের সাথে রাখো, হ্যাঁ, তখন বা মানে বন্ডেড ফর্মে থাকে, তখন কিন্তু কি করে, ও কিন্তু বন্ডের যে ইলেকট্রনগুলি আছে ওদেরকে নিজের দিকে অ্যাট্রাক্ট করে, ঠিক আছে। এটা হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি। এখন ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতা এটা কার ক্ষেত্রে সবচেয়ে বেশি হবে, ঠিক আছে। নর্মালি ইলেকট্রোনেগেটিভিটি কিন্তু তোমার নন মেটালের ক্ষেত্রে, হ্যাঁ, নন মেটালের ক্ষেত্রে তোমার বেশি হয়, ঠিক আছে। আর মেটালের ক্ষেত্রে সবচেয়ে কম হয়, এখন দেখো এখানে কিন্তু তোমার ম্যাগনেসিয়াম, এটা কিন্তু মেটাল, তাহলে এটার ক্ষেত্রে সবচেয়ে কম হবে, দ্যাট মিনস এটা তো হবেই না, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো কার্বন, অক্সিজেন, সালফার এই তিনটেই নন মেটাল। এখন এই তিনটার মধ্যে কি হবে? তাহলে দেখো কার্বন তো হবে না, কারণ কার্বন তুমি জানো যে কার্বনও কিন্তু ইলেকট্রোনেগেটিভিটি কমই রয়েছে। সো কার্বনও হবে না। এরপরে অক্সিজেন আর সালফার, ঠিক আছে। সো তুমি যদি জানো এই জিনিসটা যে পিরিয়ডিক টেবিলের সবচেয়ে বেশি কিন্তু তোমার যে তড়িৎ ঋণাত্মকতা এটা কিন্তু ফ্লোরিনের রয়েছে, ঠিক আছে। ফ্লোরিনের পরেই কিন্তু অক্সিজেনের, দ্যাট মিনস কি অক্সিজেন বি, অপশন বি কিন্তু তোমার সঠিক উত্তর হয়ে যাবে, ঠিক আছে। এরপরে কি হবে, এরপরে তোমার এরপরে তোমার এন, এরপরে সিএল, এভাবেই চলতে থাকবে, ঠিক আছে। সো তোমরা আশা করি জিনিসটা বুঝতে পেরেছো। এরপরে দেখো এরপরে কোয়েশ্চেনে কি বলেছে যে মডার্ন পিরিয়ডিক টেবিলে এলিমেন্টস আর অ্যারেঞ্জড। তাহলে এই যে আমাদের এখন যে আমরা পিরিয়ডিক টেবিলটা পড়ছি, এই যে পিরিয়ডিক টেবিলটা, এটার মধ্যে তোমার যে অ্যাটমগুলোকে অ্যারেঞ্জ করা হয়েছে, যে এখানে তোমার হাইড্রোজেন রয়েছে, এখানে তোমার হ্যাঁ লিথিয়াম রয়েছে, এরপরে এদিকে তোমার বেরিলিয়াম, এই ধরনের অ্যাটম, এরপরে এদিকে ডি ব্লকের এলিমেন্ট আসে, ঠিক আছে। এরপরে এদিকে পি ব্লকের এলিমেন্ট, এদিকে এস ব্লক, ঠিক আছে। তো এরপরে নিচে তোমার এফ ব্লকের এলিমেন্ট থাকে। তাহলে এই যে সাজানো হয়েছে পিরিয়ডিক টেবিলে, এটা কিসের ভিত্তিতে সাজানো হয়েছে, ঠিক আছে। তো তোমরা যারা জানো না, এটা কিন্তু জেনে রাখা দরকার যে পিরিয়ডিক টেবিলে কিন্তু প্রথম যে পিরিয়ডিক টেবিলটা ওটা কিন্তু তোমার অ্যাটমিক মাসের বেসিসে কিন্তু করা হয়েছে, ঠিক আছে। অ্যাটমিক মাসের বেসিসে তোমার প্রথম পিরিয়ডিক টেবিলটা কিন্তু বানানো হয়েছিল, ঠিক আছে। কিন্তু এখনকার যে পিরিয়ডিক টেবিলটা এটা কিন্তু তোমার অ্যাটমিক সাইজ না, এটা হচ্ছে গিয়ে তোমার অ্যাটমিক নাম্বার, ঠিক আছে। অ্যাটমিক নাম্বার দ্যাট মিনস জেড এর অনুসারে তোমার সাজানো হয়েছে, ঠিক আছে। তাহলে এখানে কি হবে, উইথ দ্য ইনক্রিজিং অফ অ্যাটমিক নাম্বার, ঠিক আছে। তাহলে অপশান ডি কিন্তু তোমার সঠিক উত্তর হয়ে যাবে, ঠিক আছে। আর যদি কোয়েশ্চেনটা এইভাবে আসে যে পুরানো মানে ওল্ড যে পিরিয়ডিক টেবিলটা ওটা কীভাবে অ্যারেঞ্জ করা ছিল, এটা কিন্তু তোমাদের অ্যাটমিক মাস হয়ে যাবে, ঠিক আছে। আশা করি কোয়েশ্চেনটা তোমরা বুঝতে পেরেছো। এরপরে কোয়েশ্চেনে দেখো হুইচ অফ দ্য ফলোয়িং কম্পাউন্ড ডাজ নট ফলো অক্টেট রুল ফর ইলেকট্রন ডিস্ট্রিবিউশন, ঠিক আছে। তো ইলেকট্রনের তুমি কি করবে, ডিস্ট্রিবিউট করবে ইলেকট্রনকে, হ্যাঁ। তো ইলেকট্রনকে ডিস্ট্রিবিউট করে মানে ইলেকট্রনকে দিবে, সমানভাবে বন্টন করবে। তো বন্টন করার ক্ষেত্রে তোমরা এই রুলটা পড়েছো, অনেকেই পড়েছো, ক্লাস 9-10-এ আছে, অক্টেট রুল রয়েছে, ঠিক আছে। সেই এই যে অক্টেট রুলটা এটা কোনটার ক্ষেত্রে ফলো হয় না, তো কোনটার ক্ষেত্রে ফলো হবে না? তাহলে দেখো আমি যদি এই যে ওয়াটার রয়েছে এটাকে যদি আমি দেখি, তাহলে দেখো অক্সিজেনে কিন্তু আউটার মোস্ট শেলে কিন্তু তোমার 6টা ইলেকট্রন রয়েছে, ঠিক আছে। 1টা 2টা 3টা 4টা আর এখানে 5টা 6টা, ঠিক আছে। এইখানে তোমার হাইড্রোজেন একটা ইলেকট্রন দিয়ে বন্ডটা বানিয়েছে, আর তোমার এইখানে তোমার আরেকটা হাইড্রোজেন কিন্তু এখানে অক্সিজেন আরেকটা ইলেকট্রন দিয়ে এখানে কিন্তু আরেকটা হাইড্রোজেন বন্ড বানিয়েছে, ঠিক আছে। সো দেখো অক্সিজেনের ক্ষেত্রে এই ক্ষেত্রে তোমার 2টা লোন পেয়ার রয়েছে। তাহলে তুমি যদি দেখো অক্সিজেনের কিন্তু অক্টেট কিন্তু ফুলফিল রয়েছে, কারণ এখানে এ 1টা 2টা 3টা 4টা এরপরে 5টা 6টা 7টা 8টা
8টা ইলেকট্রন ওর আউটারমোস্ট শেলে, ঠিক আছে। সো এই ক্ষেত্রে অক্সিজেনের অক্টেট ফুলফিল হয়ে রয়েছে, ঠিক আছে। এখন তাহলে এটা তো হবে না। এখন PH3 ক্ষেত্রে দেখি আমি ফসফরাসের আউটারমোস্ট শেলে কয়টা থাকে? ফসফরাসের আউটারমোস্ট শেলে তোমার তুমি যদি দেখো 5টা থাকে, ঠিক আছে। তো 5টার মধ্যে দেখো এখানে হাইড্রোজেন আরেকটার সাথে, এখানে আরেকটা হাইড্রোজেনের সাথে, তাহলে তুমি দেখো একটা লোন পেয়ার রয়েছে, তাহলে তোমার 2টো ইলেকট্রন লোন পেয়ারে, ঠিক আছে, 2টো 3টে 4টে 5 6 7 8, ঠিক আছে। তাহলে ফসফরাসেরও কিন্তু 8টা ইলেকট্রন কিন্তু কমপ্লিট আছে, ঠিক আছে। এবার PCl3 যদি তুমি দেখো, PCl3ও কিন্তু PH3 এর মতনই, ঠিক আছে। সো এর মধ্যেও কিন্তু একটা লোন পেয়ার থাকবে, আর এখানে তোমার অক্টেট কিন্তু 8টা ইলেকট্রন ফসফরাসের আউটারমোস্ট শেলে কমপ্লিট থাকবে, ঠিক আছে। এখানে অক্টেট কমপ্লিট। কিন্তু তুমি যদি PCl5 দেখো, PCl5, ঠিক আছে, PCl5, তো PCl5টা যদি আমি ড্র করি এভাবে, ঠিক আছে, এই PCl5টার মধ্যে দেখো এই বন্ডটা করার জন্য এই 2টো ইলেকট্রন, ঠিক আছে, এই দুটো করার জন্য 2টি ইলেকট্রন, এই দুটার জন্য 2টি ইলেকট্রন, এটার জন্য 2টি ইলেকট্রন, এটার জন্য। তাহলে তো তুমি দেখো প্রতিটা বন্ডের জন্য 2টি ইলেকট্রন, তাহলে দেখো মানে অবভিয়াসলি এটা শেয়ার হচ্ছে ইলেকট্রনগুলা। তাহলে দেখো এখানে 2টো ইলেকট্রন, এখানে 2টো, 4টে 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 6টে, 6 2 8 আর 8 2 10, দ্যাট মিনস কি এখানে 10টি ইলেকট্রন হয়ে গেছে। তো আউটারমোস্ট শেলে 10টি ইলেকট্রন হয়ে গেছে, এটা তো অক্টেট রুল অনুযায়ী আউটারমোস্ট শেলে টোটাল 8টা ইলেকট্রন হতে হবে, কিন্তু এখানে তো 10টি, দ্যাট মিনস কি এটা কিন্তু অক্টেট রুল ব্রেক হয়ে গেছে, ঠিক আছে। তো এটাকে এক্সপান্ডেড অক্টেট বলা হয়, এক্সপান্ডেড অক্টেট রুল ফলো করছে এই PCl5টা, ঠিক আছে। তাহলে তোমার অপশন কিন্তু ডি সঠিক উত্তর হয়ে যাবে, ঠিক আছে। আশা করি কোয়েশ্চেনটা তোমরা বুঝতে পেরেছো। এরপরে দেখো বলেছে যে হুইচ অফ দ্য ফলোয়িং এলিমেন্টস পেয়ার উইল ফর্ম দ্য মোস্ট স্টেবল আয়নিক বন্ড, ঠিক আছে। তাহলে তোমার কোন পেয়ারটা সবচেয়ে স্টেবল আয়নিক বন্ড বানাবে, ঠিক আছে। তাহলে সবচেয়ে স্টেবল আয়নিক বন্ড কোনটা বানাবে, এটা আমরা কিভাবে বের করব? তো এটা বের করতে গেলে তোমার একটা জিনিস মাথায় রাখতে হবে, যে সবচেয়ে বেশি আয়নীয় বন্ধন বা সবচেয়ে স্ট্রং যেটা হবে এটা সবচেয়ে বেশি স্টেবল হবে, ঠিক আছে। যেটা সবচেয়ে বেশি স্ট্রং হবে এটা সবচেয়ে বেশি স্টেবল হবে, ঠিক আছে। মানে এই যে আয়নিক বন্ডের মধ্যে কিন্তু তোমার পজিটিভ আর নেগেটিভের যে অ্যাট্রাকশান ফোর্সটা, এটা যার মধ্যে সবচেয়ে বেশি হবে, ঠিক আছে, যার মধ্যে সবচেয়ে বেশি হবে তার কিন্তু বন্ডটা সবচেয়ে শক্তিশালী হবে, এবং বলতে পারি যে ওই কম্পাউন্ডটা ওটা সবচেয়ে বেশি স্টেবল, ঠিক আছে। কারণ বন্ডটা অনেক শক্ত হয়ে গেছে, যে ভাঙতে অনেক এনার্জি দিতে হচ্ছে, দ্যাট মিনস কি ওই বন্ডটা অনেক মানে ওই কম্পাউন্ডটা অনেক স্টেবল রয়েছে, ঠিক আছে। এখন তুমি দেখো এইখানে তুমি যদি NaCl, ঠিক আছে, Na আর Cl নাও, এখানে Na প্লাস Cl মাইনাস, তাহলে দেখো এখানে +1 আর -1 কিন্তু +1 আর -1 কিন্তু তোমার এখানে অ্যাট্রাকশান ফোর্স, মানে একটা পজিটিভ চার্জ আর একটা নেগেটিভ চার্জকে অ্যাট্রাক্ট করছে, ঠিক আছে। এরপরেরটা দেখো, এরপরেরটার মধ্যে তুমি MgF, ঠিক আছে। সো MgFটা কিন্তু তোমার ম্যাগনেসিয়াম, তুমি জানো কি ম্যাগনেসিয়ামের কিন্তু +2 অক্সিডেশন স্টেট, আর এখানে ফ্লোরিনের কত -1, তাহলে দেখো +2 আর এখানে হচ্ছে -1, দ্যাট মিনস কি এটা থেকে আমি বুঝতে পারছি যে দুটো কিন্তু পজিটিভ কিন্তু একটি ইলেকট্রনকে অ্যাট্রাক্ট করছে, ঠিক আছে। তাহলে এখানে কিন্তু অ্যাট্রাকশন ফোর্স অনেক বেশি হবে কম্পারেটিভলি 1-1, ঠিক আছে। এখানে একটাকে অ্যাট্রাক্ট করছে, কিন্তু এখানে দুটো একটাকে অ্যাট্রাক্ট করছে, দ্যাট মিনস কি এখানে অ্যাট্রাকশন ফোর্স অনেক স্ট্রং হবে, ঠিক আছে। এটা আলাদা দিয়ে দেখাই দিই, এটা এখানে অ্যাট্রাকশন ফোর্স অনেক বেশি হবে, ঠিক আছে। এবার বাকি অপশনগুলি দেখি, লিথিয়াম আর ফ্লোরিন যদি তুমি দেখো, তাহলে এখানেও দেখো লিথিয়াম +1 আর এখানেও ফ্লোরিন -1, তাহলে এখানেও কিন্তু তোমার +1 -1, তাহলে এখানেও অ্যাট্রাকশন ফোর্স কিন্তু ওই যে NaCl এর মতো ওটার মতনই হবে, ঠিক আছে। তাহলে এরপরে তোমার সোডিয়াম আর হলো ফ্লোরিন, তাহলে এটার মধ্যেও কিন্তু +1 এবং -1 রয়েছে, তাহলে কিন্তু তুমি মানে বলতে পারো যে এদের কিন্তু যে অ্যাট্রাকশন ফোর্স রয়েছে, এটাও কিন্তু তোমার ওই যে লিথিয়াম ফ্লোরাইড এরপরে তোমার NaCl এটার মতো নেই, ঠিক আছে। সো তুমি সবচেয়ে বেশি অ্যাট্রাকশন ফোর্স কোথায়, সবচেয়ে বেশি অ্যাট্রাকশন ফোর্স আমি পাচ্ছি তোমার ইয়ের মধ্যে MgF, ঠিক আছে।
তাহলে এমজিএফ এর মধ্যে যদি সবচেয়ে বেশি অ্যাট্রাকশন ফোর্স হয়ে থাকে, দ্যাট মিন্স তোমার তোমার এমজিএফ যে কম্পাউন্ডটা ওটা সবচেয়ে বেশি স্টেবল আয়নিক বন্ড বানাবে, ঠিক আছে। তাহলে অপশন বি কিন্তু তোমার সঠিক উত্তর হয়ে যাবে, ঠিক আছে। আশা করি কোয়েশ্চেনটা তোমরা বুঝতে পেরেছো। এর পরের কোয়েশ্চেনে আমরা চলে যাব। এর পরের কোয়েশ্চেনে দেখো কি বলেছে যে তোমার ইন দ্য ইলেকট্রনিক স্ট্রাকচার অফ H2SO4, এবার H2SO4 এর একটা ইলেকট্রনিক স্ট্রাকচার কথা বলেছে, দ্য টোটাল নাম্বার অফ আনশেয়ার্ড ইলেকট্রন ইজ, ঠিক আছে। তাহলে টোটাল নাম্বার অফ আনশেয়ার্ড ইলেকট্রন, ওই আনশেয়ার্ড ইলেকট্রনটা বের করতে হবে। এখন আমরা এটা কীভাবে বের করব? দেখো এটার জন্য আমি প্রথমে কি করব, প্রথমে আমি H2SO4 কিন্তু স্ট্রাকচারটা এগিয়ে নেব, ঠিক আছে। তাহলে H2SO4 যে স্ট্রাকচারটা আমি আঁকি, H2SO4 এর স্ট্রাকচারটা কিন্তু তোমার এভাবে হয়, এখানে আরেকটা OH, ঠিক আছে। এখন তুমি বলতে পারো যে স্যার আমরা H2SO4 এর স্ট্রাকচারগুলি কীভাবে বের করব। দেখো H2SO4 এর স্ট্রাকচারগুলি যদি তুমি মানে এই ধরনের কম্পাউন্ডের স্ট্রাকচার কিছু স্ট্রাকচার কিন্তু তোমার করে রাখতে হবে, ঠিক আছে। যেমন H2SO4, H2SO5, এরপরে CrO5, এই ধরনের স্ট্রাকচার কিছু আছে, H3PO4, এই ধরনের স্ট্রাকচারগুলি কিন্তু তোমার জানা রাখতে হবে। যেমন এইখান থেকে এই ধরনের কনসেপচুয়াল কিন্তু কোয়েশ্চেন আসছে, সো ওই ধরনের স্ট্রাকচারও কিন্তু তোমার জানা রাখতে হবে, নাহলে কিন্তু এই ধরনের কোয়েশ্চেন তুমি করতে পারবে না, ঠিক আছে। তাহলে এখানে বলেছে টোটাল নাম্বার অফ আনশেয়ার্ড ইলেকট্রন। আনশেয়ার্ড ইলেকট্রন বলতে আনশেয়ার্ড ইলেকট্রন যেমন দেখো এই যে বন্ডের ইলেকট্রন, ঠিক আছে, আমাদের যে একটা বন্ড ফর্মেশন হচ্ছে এখানে কিন্তু শেয়ারিংয়ের মাধ্যমে একটা বন্ড তৈরি হচ্ছে, ঠিক আছে। এবার আনশেয়ার্ড মানে কি, মানে কোনো শেয়ার করেনি কেউর সাথে। তাহলে দেখো আনশেয়ার্ড ইলেকট্রন আমরা কীভাবে বের করবো? এই যে অক্সিজেন, এর মধ্যে কিন্তু দুটো লোন পেয়ার রয়েছে, এগুলি কিন্তু বন্ডে পার্টিসিপেট করেনি, ঠিক আছে। তাহলে সেমভাবে এই অক্সিজেনের কাছেও দুটি চারটি ইলেকট্রন, দ্যাট মিনস দুটি লোন পেয়ার রয়েছে। সেমভাবে এই অক্সিজেনও, ঠিক আছে। সেমভাবে এটাতেও, ঠিক আছে। তাহলে তুমি যদি দেখো যে এখানে তোমার অক্সিজেনের ক্ষেত্রে তোমার আমি একটু আলাদা দিয়ে দেখাই, তাহলে এখানে দেখো একটা, দুটো, এরপরে তিনটে, চারটে, এরপরে পাঁচটে, ছটা, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, ঠিক আছে। তাহলে দেখো 16টা কিন্তু ইলেকট্রন রয়েছে যেগুলি বন্ধনে পার্টিসিপেট করেনি, মানে বন্ধন বানাতে ইউজ হয়নি, ঠিক আছে। তাহলে এটাই বলেছে যে আনশেয়ার্ড ইলেকট্রন কোনগুলি, তাহলে এটা অপশন বি 16টি কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে, ঠিক আছে। আশা করি তোমরা কোয়েশ্চেনটা বুঝতে পেরেছো। এরপরের কোয়েশ্চেন আমরা চলে যাব। দেখো এখানে কি বলেছে, এখানে বলেছে যে 9.8 গ্রাম অফ H2SO4 ইজ প্রেজেন্ট ইন 2 লিটার অফ এ সলিউশন, ঠিক আছে। 2 লিটারের একটা সলিউশনে প্রেজেন্ট আছে এবং মোলারিটি বের করো সলিউশনে, ঠিক আছে। তো আমরা জানি যে মোলারিটি ইজ ইকুয়াল টু নাম্বার অফ মোল পার লিটার সলিউশন, ঠিক আছে। তাহলে এখন নাম্বার অফ মোল আমরা কীভাবে বের করব? তো নাম্বার অফ মোল আমরা জানি গিভেন ওয়েট বাই মলিকুলার ওয়েট, ঠিক আছে। তাহলে গিভেন ওয়েট কত? 9.8, আর H2SO4 এর মলিকুলার ওয়েট কত? 98। এখন তুমি আমাকে বলতে পারো যে H2SO4 এর মলিকুলার ওয়েট আপনি 98 কীভাবে ডাইরেক্ট লিখে দিলেন? দেখো এখানে আমি যদি বলি তোমার H2 হাইড্রোজেন কিন্তু দুটি রয়েছে, সো হাইড্রোজেনের মাস হচ্ছে 1 × 2 হবে, ঠিক আছে। প্লাস সালফারের কত? সালফারের হচ্ছে গিয়ে 32, প্লাস অক্সিজেনের 16 × 4, ঠিক আছে। তাহলে এটাকে যদি ক্যালকুলেট করো তাহলে 98 আসবে, ঠিক আছে। তাহলে দেখো এবার দেখো আমি যদি এটাকে কাটাকাটি করি তাহলে 0.1 কিন্তু আমার মোল এসে পড়লো, ঠিক আছে। তাহলে 0.1 লিখলাম এখানে মোল, এবার আমার যে ভলিউম কি দিয়েছে? 2 লিটার, তাহলে 2 লিটার লিখলাম আমি এখানে, এবার আমি এটাকে ক্যালকুলেশন করি, তাহলে এটাকে যদি আমি ক্যালকুলেশন করি 1/20 আসবে, দ্যাট মিনস 0.05, ঠিক আছে। তাহলে অপশন এ কিন্তু তোমার 0.05 মোলার সঠিক উত্তর হয়ে যাবে, ঠিক আছে। এর পরের কোয়েশ্চেনে দেখো, কি বলেছে যে হোয়াট ওয়েট অফ NaOH এর কতটুক ওয়েট প্রেজেন্ট, ঠিক আছে, 40 ml অফ 10% ওয়েট বাই ভলিউম NaOH সলিউশন, ঠিক আছে। তাহলে এটার মধ্যে আমার NaOH এর ওয়েট বের করতে হবে 40 ml, 40 ml এর NaOH এর সলিউশন থেকে আমার NaOH এর ওয়েট বের করতে হবে। তাহলে আমি এটা কিভাবে করব? ঠিক আছে, তাহলে দেখো এই যে 10% W/V দেওয়া রয়েছে, এটাকে কিন্তু তোমার ক্র্যাক করতে হবে,
ঠিক আছে। এটা যদি তুমি ক্র্যাক করে নাও দ্যাট মিনস তুমি ওই কোয়েশ্চেনের কিন্তু সলিউশনের কাছে চলে যাবে, ঠিক আছে। তাহলে দেখো 10% ওয়েট বাই ভলিউম NaOH এর অর্থ কী, এর মিনিং কী? এর মিনিং হচ্ছে যে 10 গ্রাম 10 গ্রাম NaOH, ঠিক আছে, 100 ml এর 100 ml সলিউশন অফ NaOH এর দ্রবীভূত রয়েছে, ঠিক আছে। NaOH এর সলিউশনে দ্রবীভূত রয়েছে, সরি NaOH এর না, কারণ এটা তো NaOH এর সলিউশন বলছে, সো অবভিয়াসলি ওয়াটারে দ্রবীভূত হবে, ঠিক আছে। তাহলে ওয়াটারে, তাহলে দেখো আমি কি বললাম যে 10 গ্রাম NaOH 100 ml সলিউশন, ঠিক আছে, 100 ml তোমার ওয়াটারের মধ্যে দ্রবীভূত রয়েছে, ঠিক আছে। এটাই হচ্ছে গিয়ে ওয়েট বাই ভলিউম, 10% ওয়েট বাই ভলিউম, ঠিক আছে। আশা করি এই জিনিসটা তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, এবার আমাকে কি বের করতে হবে? আমাকে বের করতে হবে যে 40 ml এ কতটুকু প্রেজেন্ট আছে। তাহলে দেখো আমরা দেখলাম যে 100 ml এ আমার যে তোমার আচ্ছা এটা উল্টাভাবে আমি করলে হবে, আচ্ছা 100 ml এইভাবে করলে হবে, অসুবিধা নেই। 100 ml এ আমার কি 10 গ্রাম কি রয়েছে NaOH, ঠিক আছে। 100 ml এ 10 গ্রাম NaOH রয়েছে। আচ্ছা, তাহলে 1 ml এ কত থাকবে NaOH? 1 ml এ থাকবে 10/100, ঠিক আছে, এত গ্রাম NaOH। এবার তাহলে তোমার এখানে কোশ্চেনে বলেছে 40 ml এ কত থাকবে, তাহলে 40 ml এ কী হবে, এটা মাল্টিপ্লাই করে দাও, এটা 100 আর এটা কী হবে 40 হবে। তাহলে দেখো এখানে 0 দিয়ে 0 ক্যান্সেল, আর এখানে 10 0 দিয়ে 0 ক্যান্সেল, তাহলে এখানে কী আসছে 4 গ্রাম, কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ঠিক আছে। আশা করি কোয়েশ্চেনটা তোমরা বুঝতে পেরেছো। এখানে কিন্তু ওয়েট বাই যে পার্সেন্টেজের জিনিসটা, এটা কিন্তু তোমার যদি ক্লিয়ার হয় বাকিটা তুমি ইউনিটারি মেথড দিয়ে বের করে নিতে পারবে, ঠিক আছে। তাহলে এই ধরনের কোয়েশ্চেন কিন্তু তোমার জানা থাকতে হবে যে কিভাবে করে, কিভাবে সলভ করা হয়, ঠিক আছে। তো তোমরা যারা প্রিভিয়াস ইয়ার সিরিজটা পছন্দ করছো, অনেকেই কমেন্ট করে জানাচ্ছ, ঠিক আছে, খুবই ভালো লাগছে। 2021-এরও অনেকে কথা বলছে যে 2021-এর, দেখো 2021-এর কোয়েশ্চেনটা আমি কোথাও পাইনি, সো পিডিএফ তো আমি পাইনি, যার কারণে আমি পিডিএফ না পাওয়ার কারণে আমি সলিউশন দিতে পারছি না, ঠিক আছে। তো আমি ভাবছি যে কেউ থেকে যদি আমি কোয়েশ্চেনটা পাই, দরকার হলে আমি খাতায় নোট করে আনবো, ঠিক আছে। এরপরে আমি বিভিন্ন শর্টের মাধ্যমে আমি যদি পারি, যে শর্টের মাধ্যমে দেওয়া যায় তাহলে শর্টের মাধ্যমে দেবো, আর যদি না পারি তাহলে নর্মালি ছোটো ছোটো কিছু ভিডিওর মধ্যে আমি ওই কোয়েশ্চেনের সলিউশনগুলি প্রোভাইড করতে থাকবো, ঠিক আছে। সো আমি একজনের সাথে কথা বলেছি, ও তো বলেছে যে ওর কাছে নেই কোয়েশ্চেন, কিন্তু কোয়েশ্চেনের পিডিএফ তো নেই বলেছে, কিন্তু ও খাতা থেকে তুলতে পারবো, ও কোথা থেকে জানি তুলে এসেছে, সো ওর থেকে আমি কোয়েশ্চেনগুলি তুলে নেব, তুলে নিয়ে তোমাদেরকে সলিউশন দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। সো তোমরা চিন্তা করো না, তোমরা অনেকে কমেন্ট করছো, আমি অবশ্যই কিন্তু এই জিনিসটার দিকে দেখছি, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ প্রপার্টি অফ কলয়েডাল সলিউশন, ঠিক আছে। তাহলে এটা কলয়েডাল সলিউশনের কি প্রপার্টি না, ঠিক আছে। তাহলে কোনটা কলয়েডাল সলিউশনের প্রপার্টি না, ঠিক আছে। তাহলে দেখো একটা কলয়েডাল সলিউশন, তোমার কলয়েডাল সলিউশনের কিন্তু যে বৈশিষ্ট্য রয়েছে বা প্রপার্টি রয়েছে এগুলি কিন্তু তোমার জানা থাকতে হবে, ঠিক আছে। তাহলে দেখো একটা যে কলয়েডাল সলিউশন, এটা কিন্তু তোমার একটা অসমসত্ব মিশ্রণ, কিন্তু অসমসত্ব মিশ্রণ। তো অসমসত্ব মিশ্রণ এবং এই যে কলয়েডাল সলিউশন, এটার মধ্যে কি এটার যে কণাগুলি রয়েছে, মাধ্যমের যে কণাগুলি, এটা কিন্তু অনবরত কিন্তু জিগজ্যাগ মোশন কিন্তু করতে থাকে, ঠিক আছে, জিগজ্যাগ মোশন করতে থাকে। তো জিগজ্যাগ মোশন যদি করে দ্যাট মিনস কি ব্রাউনীয় গতি কিন্তু এর মধ্যে রয়েছে, ঠিক আছে। এরপরে তুমি জানো যে এই যে কলয়েডাল পার্টিকেল, এটি কিন্তু মোটামুটি সাইজেরই পার্টিকেল থাকে, যার কারণে কি করতে পারে, এটা কিন্তু লাইটকে কিন্তু রিফ্লেক্ট করতে পারে, আর এটা কিন্তু টিন্ডাল ইফেক্টও দেখায়, ঠিক আছে। তাহলে টিন্ডাল ইফেক্টও কিন্তু হবে না, তাহলে দেখো অসমসত্তা, তোমার অসমসত্তাও কিন্তু এই কলয়েড দ্রবণের তোমার প্রপার্টি, ঠিক আছে। আর এই যে টিন্ডাল ব্রাউনীয় গতি, বা ব্রাউনীয় মুভমেন্ট, এটা যেটা জিগজ্যাগ মোশন করে, এই মোশনের কারণে কিন্তু এটা অভিকর্ষজ ত্বরণের দ্বারা, মানে অভিকর্ষজ ত্বরণ বলছি, তো অভিকর্ষ মানে গ্র্যাভিটির কারণে কিন্তু ওই যে ব্রাউনীয় গতি যেহেতু রয়েছে, মানে ব্রাউনীয় গতির জন্য এইভাবে কন্টিনিউয়াসলি মুভ করছে পার্টিকেলগুলি, ঠিক আছে। তাহলে ওই যে গ্র্যাভিটেশনাল ফোর্সের জন্য নিচে কিন্তু পড়ছে না পার্টিকেলগুলি, ঠিক আছে।
কারণ এখানে ব্রাউনীয় গতি রয়েছে, যার কারণে ও কন্টিনিউয়াসলি মুভ করছে, যার কারণে তোমার ওই অভিকর্ষর অ্যাট্রাকশনের কারণে নিচে পড়ছে না, ঠিক আছে। তাহলে অভিকর্ষের দ্বারা অধ্যক্ষিপ্ত হয়, ঠিক আছে, এটা কিন্তু তোমার কলোইডাল সলিউশনের প্রপার্টি না, ঠিক আছে। আশা করি তোমরা কোয়েশ্চেনটা বুঝতে পেরেছো। এরপরে আমরা নেক্সট কোয়েশ্চেনে চলে যাব। নেক্সট কোয়েশ্চেনে দেখো কি বলেছে, এখানে বলেছে যে সাম অফ প্রোটন, সাম অফ প্রোটন অ্যান্ড ইলেকট্রন নিউট্রন ইন দ্য হেভিয়েস্ট আইসোটোপ অফ হাইড্রোজেন, ঠিক আছে। তাহলে এখানে বলেছে যে হাইড্রোজেনের যে হেভিয়েস্ট আইসোটোপ, তোমরা জানো যে হাইড্রোজেনের ক্ষেত্রে 3টি আইসোটোপ রয়েছে। একটা হচ্ছে কি হাইড্রোজেন নিজে প্রোটেনিয়াম বলা হয় অনেক সময়, ঠিক আছে, প্রোটনও বলা হয় অনেক সময়, 1H1। এরপরে আরেকটা রয়েছে ডয়টেরিয়াম 1D2, ঠিক আছে, আরেকটা রয়েছে ট্রিটিয়াম, ট্রিটিয়াম, ঠিক আছে। আচ্ছা, এবার আমাকে বলছো হেভিয়েস্ট আইসোটোপ। হেভিয়েস্ট আইসোটোপ মানে কি, ওর যে সবচেয়ে ভারী যে আইসোটোপটা রয়েছে, আর এটার মধ্যে দেখো ট্রিটিয়ামের মধ্যে কিন্তু মাস 3, দ্যাট মিনস কি এটাই কিন্তু হাইড্রোজেনের সবচেয়ে হেভিয়েস্ট আইসোটোপ। আচ্ছা, এবার এর মধ্যে কি বলেছে, এর মধ্যে বলেছে যে আমাকে সাম করো প্রোটন। আচ্ছা, এখানে দেখো অ্যাটমিক নাম্বার যেহেতু 1, দ্যাট মিনস কি এর মধ্যে একটাই প্রোটন রয়েছে, একটা প্রোটন। আচ্ছা, প্লাস তোমার এখানে বলেছে ইলেকট্রনটাও প্লাস করো, তাহলে একটা প্রোটন আছে, দ্যাট মিনস কি এখানে একটা ইলেকট্রনও রয়েছে, যেহেতু চার্জের কোনো ব্যাপার বলেনি এখানে, ঠিক আছে। তাহলে দেখো একটা প্রোটন আর একটা ইলেকট্রন হয়ে গেল। এরপরে আমার কি লাগবে, নিউট্রন। তাহলে দেখো নিউট্রন সংখ্যা আমরা কীভাবে বের করি, A-Z দিয়ে কিন্তু আমরা নিউট্রন সংখ্যা বের করি। তাহলে A কত 3, Z হবে 1, দ্যাট মিনস এখানে 2টি কিন্তু নিউট্রন রয়েছে, ঠিক আছে, 2টি নিউট্রন। তাহলে টোটালটা যদি তুমি প্লাস করো, তাহলে 2 + 1 + 1, দ্যাট মিনস 4। তাহলে অপশান কিন্তু তোমার তোমার সি কিন্তু অপশান সঠিক হয়ে যাবে, ঠিক আছে। আশা করি তোমরা কোয়েশ্চেনটা বুঝতে পেরেছো। তো এরপরে দেখো পরবর্তী কোয়েশ্চেন আমরা চলে যাব। পরবর্তী কোয়েশ্চেনে বলেছে যে তোমার হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য পুরেস্ট রিডিউসিং এজেন্ট, ঠিক আছে, মানে সবচেয়ে তোমার দুর্বলতম বিজারক দ্রব্য কোনটি, ঠিক আছে। তাহলে দেখো এখানে বলেছে অ্যাটমিক হাইড্রোজেন, মানে একটাই হাইড্রোজেন রয়েছে, নেসেন্ট হাইড্রোজেন এটাকে এভাবেই লেখা হয়, জাইমান হাইড্রোজেনও বলা হয় এটা, নেসেন্ট হাইড্রোজেন। এরপরে তোমার ডাই হাইড্রোজেন H2, আর এখানে কি বলেছে সবার ইকুয়াল স্ট্রেংথ রয়েছে। আচ্ছা আচ্ছা, দেখো তোমার এই যে H2, আমি যদি বলি H2 মানে 3য় নম্বর অপশানটার কথা বলছি, H2, এই যে H2 এই যে বন্ধনটা, এটা কিন্তু খুবই শক্ত বন্ধন, ঠিক আছে। এটার মধ্যে সিগমা বন্ধন হয়, এবং এই যে বন্ধনটা এটা খুবই শক্তিশালী, মানে এটাকে ভাঙতে অনেক বেশি এনার্জি দিতে হয়, যার কারণে কি হয়, এটা কিন্তু তোমার সবচেয়ে কম, মানে খুবই স্টেবল হয় এটা, ঠিক আছে, এটা খুবই স্টেবল হয় এটা। এরপরে তোমার আমি যদি বলি তোমার খুবই স্টেবল হয়। আচ্ছা, এরপরে নেসেন্ট হাইড্রোজেন যদি বলি আমি, নেসেন্ট হাইড্রোজেন, যেমন তোমার অ্যাটমিক হাইড্রোজেন রয়েছে এবং নেসেন্ট হাইড্রোজেন বা জাইমান হাইড্রোজেন রয়েছে, এগুলি কিন্তু তোমার মানে খুবই সক্রিয়, ঠিক আছে, মানে খুবই রিয়েক্টিভিটি এদের বেশি, মানে সহজে রিয়েক্ট করে যায়, ঠিক আছে। যার কারণে এগুলো কিন্তু খুবই কম সময়ের জন্য কিন্তু তোমার মানে তোমার মানে খুব কম সময়ের জন্য এগুলোকে পাওয়া যায় আর কি, ঠিক আছে। অ্যাটমিক হাইড্রোজেন বা এই যে নেসেন্ট হাইড্রোজেন রয়েছে, এটা কিন্তু খুব কম সময়ের জন্য এটা উৎপন্ন হয়, ঠিক আছে। সো এগুলি যেহেতু কম সময়ের জন্য, দ্যাট মিনস কি এদের রিয়েক্টিভিটি বেশি, আর H2 এর ক্ষেত্রে কী বলেছিলাম, এর মানে সবচেয়ে বেশি স্ট্রং এবং স্টেবল, ঠিক আছে। তাহলে সবচেয়ে বেশি তোমার যে যাদের রিয়েক্টিভিটি বেশি, এই দুইটার যে রিয়েক্টিভিটি বেশি রয়েছে, যেহেতু এদের রিয়েক্টিভিটি বেশি, দ্যাট মিনস এরা হবে তোমার শক্তিশালী কি বিজারক দ্রব্য, ঠিক আছে, তাড়াতাড়ি রিয়েক্ট করে নেবে। কিন্তু আমি যদি বলি তোমার এই যে ডাইহাইড্রোজেন যেটা, এটা কিন্তু তোমার তোমার এর মধ্যে সবচেয়ে বেশি স্টেবল, যার কারণে এ সহজে রিয়েক্ট করতে চাইবে না, ঠিক আছে। তো যার কারণে এই কিন্তু সবচেয়ে দুর্বলতম কিন্তু বিজারক পদার্থ কিন্তু ডাইহাইড্রোজেন হবে, ঠিক আছে। আশা করি তুমি আনসারটা বুঝতে পেরেছ, ঠিক আছে। তাহলে এরপরে দেখো নেক্সট কোয়েশ্চেন, এখানে বলছে টোটাল হার্ডনেস অফ ওয়াটার ক্যান বি রিমুভড বাই এডিং। তাহলে টোটাল হার্ডনেসে ওয়াটারের যে টোটাল হার্ডনেসটা রয়েছে, ওটা আমরা কীভাবে করতে পারবো, বের করতে পারবো। তো কীভাবে বের করবো আমরা টোটাল হার্ডনেস অফ ওয়াটার,
কি বাই এডিং কি এড করে আমি টোটাল হার্ডনেস ওয়াটারে রিমুভ করব, ঠিক আছে। তাহলে তোমরা জানো যে তোমার সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড এটা সোডিয়াম বাইকার্বনেট NaHCO3, আর এটা ওয়াশিং সোডা দ্যাট মিন্স Na2CO3, ঠিক আছে। আর সোডা লাইম এটা তো CaO আর তোমার NaOH, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো এইখানে তোমার এই জিনিসটা তোমার জানা থাকতে হবে যে তোমার টোটাল মানে হার্ডনেস যেটা আছে, আমরা জানি হার্ড ওয়াটারের মধ্যে কি থাকে, হার্ড ওয়াটারের মধ্যে তোমার ক্যালসিয়াম আয়ন থাকে বা তোমার ম্যাগনেসিয়াম আয়ন থাকে, ঠিক আছে, এই আয়নগুলি থাকে। এবার এই আয়নগুলিকে, ঠিক আছে, এই আয়নগুলির সাথে তাড়াতাড়ি বিক্রিয়া করে এদেরকে যদি তোমার প্রেসিপিটেট করে আলাদা করে দেওয়া হয় তাহলেই কিন্তু তোমার টোটাল হার্ডনেসটা রিমুভ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এদের সাথে তাড়াতাড়ি বিক্রিয়া করবে কি, এদের সাথে তোমার ওয়াশিং সোডা দ্যাট মিন্স সোডিয়াম কার্বনেট, ঠিক আছে, সোডিয়াম কার্বনেট এদের সাথে রিয়েক্ট করবে, ঠিক আছে। সোডিয়াম কার্বনেট রিয়েক্ট করে কি করবে, এদের সাথে রিয়েক্ট করে CaCO3, আর এখানে তোমার এখানে কি হবে, এখানে হবে MgCO3, ঠিক আছে। এখানে প্রেসিপিটেট তৈরি হয়ে যাবে। তো এখানে প্রেসিপিটেট তৈরি হয়ে কি হবে, এখানে তোমার অধক্ষেপটা নিচে পড়ে যাবে, ঠিক আছে। তো নিচে পড়ে গেলে হার্ডনেসটা কিন্তু রিমুভ হয়ে যাবে, ঠিক আছে। যেহেতু তোমার ক্যালসিয়াম আর ম্যাগনেসিয়াম আয়নেই মানে জলের হার্ড করছিল, ঠিক আছে, মানে জলকে হার্ড করছিল বা খরচ জল তৈরি করছিল। তো এখন আমি এদেরকে রিঅ্যাকশনের মাধ্যমেই রিমুভ করে দিয়েছি প্রেসিপিটেট হিসাবে। দ্যাট মিন্স কি আমার জলটা এখন কি হয়ে গেছে, সফট ওয়াটার হয়ে গেছে। সো অবভিয়াসলি অপশান সি কিন্তু তোমার সঠিক উত্তর হয়ে যাবে, ঠিক আছে। এরপরে দেখো, এরপরে কি কোয়েশ্চেন বলেছে যে ওয়াটার গ্যাস ইজ এ মিক্সার অফ, ঠিক আছে। ওয়াটার গ্যাস কি, তাহলে দেখো ওয়াটার গ্যাস কি, ওয়াটার গ্যাস কিন্তু একটা আচ্ছা, এই যে কোয়েশ্চেনটা এটা কিন্তু হাইড্রোজেন চ্যাপ্টার একটা রয়েছে ক্লাস 11-এর, ওই চ্যাপ্টার থেকে কিন্তু এসেছে। আচ্ছা, এবার এই যে ওয়াটার গ্যাসটা রয়েছে এটা কিন্তু তোমার একটা জ্বালানি গ্যাস, জ্বালানি একটা গ্যাস রয়েছে, এবং এই যে তোমার এটা কিন্তু CO এবং তোমার H2 এর মিক্সচারকে কিন্তু ওয়াটার গ্যাস বলা হয়, ঠিক আছে। আর এখানে কিন্তু তোমার এটা কিন্তু একটা এন্ডোথার্মিক এন্ডোথার্মিক রিয়েকশন করে এটা ফর্ম হয়, ঠিক আছে। সো এন্ডোথার্মিকের জন্য এখানে কিন্তু তোমার তাপ দরকার হয়, মানে তাপ দিতে হয় আর কি এখানে এই রিয়েকশনটার ক্ষেত্রে। তো তোমার কি করতে হয় এখানে, এই যে ওয়াটার গ্যাস সেটা বানাতে গেলে তোমার কি করতে হয়, তোমার মানে গরম তপ্ত তোমার কার্বনের উপর দিয়ে তোমার কি করতে হয়, তোমার ইয়ে তোমার বায়ু প্রবাহিত করতে হয়, ঠিক আছে। সো এইভাবে তোমার এই যে ওয়াটার গ্যাস যেটা আছে এটা তৈরি হয়, এটা একটা জ্বালানি আর কি, জ্বালানি গ্যাস। আচ্ছা, এরপর দেখো, এরপর কি বলেছে, এরপর বলেছে যে টু কিল ডিজিজ প্রডিউসিং ব্যাকটেরিয়া প্রেজেন্ট ইন ওয়াটার উই অ্যাড, ঠিক আছে। তাহলে জলের মধ্যে যে তোমার ডিজিজ মানে আমাদের যে রোগ তৈরি করে ওই ধরনের ব্যাকটেরিয়া প্রেজেন্ট রয়েছে, ঠিক আছে। তো ওইদেরকে নষ্ট করার জন্য আমরা কি ব্যবহার করি, তো তোমরা হয়তো বা এই জিনিসটা পড়েছো যে ক্লোরিন, এটা কিন্তু নর্মালি তোমার জলের পিউরিফায়ারের জন্য, জলের তুমি জীবাণুমুক্ত করার জন্য কিন্তু এটা ব্যবহার করা হয়ে থাকে, ঠিক আছে। যেমন ব্লিচিং পাউডার তোমরা শুনেছো, ব্লিচিং পাউডার জলে দেওয়া হয়, এই যে ড্রামের জলগুলা তোমরা কিনে আনো 50 টাকা বা 60 টাকা করে, ওগুলির মধ্যে কিন্তু তোমার ব্লিচিং পাউডার দেওয়া রয়েছে, ঠিক আছে। সো এটার মধ্যে কিন্তু তোমার এই যে ক্লোরিন কিন্তু রয়েছে, ঠিক আছে। সো ক্লোরিন কিন্তু ওখানে কোনো যদি জীবাণু তেমন থাকে ওই জীবাণুগুলিকে কিন্তু ধ্বংস করে দেয়, ঠিক আছে। তাহলে এই যে ক্লোরিন কিন্তু অপশন হতে পারে, ঠিক আছে, দ্যাট মিনস ক্লোরিন হতে পারে। আচ্ছা, KMNO4, এবার KMNO4 কিন্তু সবচেয়ে বেশি জারক পদার্থ, ঠিক আছে। তো এই কী করে, এই কি তোমার জলের যে অণুগুলি রয়েছে জলের অণুগুলিকে জারিত করে, ঠিক আছে। জারিত করার মাধ্যমে এই কিন্তু জীবাণুকেও মারে, ঠিক আছে। দ্যাট মিনস কি এটাও কিন্তু অপশন হতে পারে, ঠিক আছে। এরপরে দেখো, এরপরে যদি আমি ওজোনকে ধরি, ওজোন কিন্তু তোমার মাইক্রো অর্গানিজম যেটা রয়েছে মানে ছোটো ছোটো মাইক্রো অর্গানিজম যেগুলো খালের চোখে দেখা যায় না, ওই তাদের কি করে সেল ওয়াল যে রয়েছে তাদের মধ্যে যে কোষ পর্দাটা রয়েছে সেল ওয়াল, এটাকে কিন্তু ধ্বংস করে দেয়, ঠিক আছে। তাহলে এটাকে ধ্বংস করছে, দ্যাট মিনস কি এটাও কিন্তু ব্যাকটেরিয়া কি মারছে, ঠিক আছে। তো তাহলে যেহেতু এটাও মারছে তাহলে এটাও অপশন হবে, দ্যাট মিনস কি অপশন ডি কিন্তু তোমার সঠিক উত্তর হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এটা কিন্তু তিনোটাই অপশন, ঠিক আছে। তাহলে তোমার জলের মধ্যে তোমার এই যে ব্যাকটেরিয়াকে মারছে কে, এই তিনোটাই, ক্লোরিন, এরপরে তোমার এখানে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এরপরে তোমার
ওজন, ঠিক আছে? তাহলে অপশন ডি কিন্তু অল অফ দ্য অ্যাবাভ সঠিক উত্তর হবে। তো আজকের লাস্ট কোয়েশ্চেন এখানে বলেছে হুইচ অফ দ্য ফলোইং ইজ কেমিক্যালি ইনঅ্যাক্টিভ অ্যালোট্রপিক ফর্ম অফ কার্বন, ঠিক আছে? তাহলে নিচের কোনটা, তোমরা অপশন দেখো যে কোনটা ইনঅ্যাক্টিভ ফর্ম অফ অ্যালোট্রপিক ফর্ম অফ কার্বন। যেমন অ্যালোট্রপিক, যেমন তোমরা জানো যে কার্বন ন্যাচারালি তোমার ডায়মন্ড হিসেবে পাওয়া যায়, ঠিক আছে? কার্বন তোমার এই ইয়ের মধ্যে পাওয়া যায়, গ্রাফাইটের মধ্যে পাওয়া যায়, ঠিক আছে? কার্বন তোমার ফুলারিনের মধ্যে পাওয়া যায়। এরপরে কার্বন তোমার চারকোলের মধ্যে পাওয়া যায়, এরপর কোলের মধ্যে পাওয়া যায় কার্বন। তাহলে দেখো কার্বনের অনেকগুলোই কিন্তু বহুরূপতা রয়েছে, ঠিক আছে? বা এটাকে অ্যালোট্রপিক ফর্মও বলা হয়। আচ্ছা, এর মধ্যে বলেছে কোনটা ইনঅ্যাক্টিভ বলতে কি মানে কারোর সাথে রিয়েকশন করবে না, বিক্রিয়া করবে না কারোর সাথে, ঠিক আছে? তাহলে দেখো এই যে ডায়মন্ড রয়েছে, ডায়মন্ডটা কিন্তু কেউর সাথেই রিয়েক্ট করে না, ঠিক আছে? তাহলে এটাই কিন্তু তোমার সঠিক উত্তর হয়ে যাবে, ঠিক আছে? কিন্তু এই যে এলিমেন্ট চারকোল রয়েছে, হ্যাঁ, এবং তোমার এনিমেল চারকোল রয়েছে, হ্যাঁ, এরপরে তোমার এখানে কি রয়েছে, চারকোল, এরপরে কোল রয়েছে, এগুলি কিন্তু তোমার, হ্যাঁ, কার্বনের কিন্তু এগুলি সবচেয়ে বিশুদ্ধতম রূপ কিন্তু তোমার ডায়মন্ড, আর খুব স্টেবল, ঠিক আছে? ডায়মন্ড কিন্তু খুব স্টেবল, হ্যাঁ, এবং এর কিন্তু রিঅ্যাক্টিভিটি খুবই কম ডায়মন্ডের। কিন্তু কার্বনের এই যে অন্য ফর্মগুলো, যেমন এখানে কোল দেওয়া রয়েছে, এনিমেল চারকোল দেওয়া রয়েছে, এরপর চারকোল দেওয়া হয়েছে, এগুলি কিন্তু তোমার, হ্যাঁ, অনেকগুলি তোমার অশুদ্ধি রয়েছে এটির মধ্যে, মানে অনেক ধরনের উল্টাপাল্টা জিনিস রয়েছে আর কি, অশুদ্ধি যাকে বলা হয়। তো যার কারণে কি হয়, এরা কিন্তু একটু সক্রিয় হয়, ঠিক আছে? তো সক্রিয় হওয়ার কারণে এরা কি করে, রিয়েকশন করে যায়, ঠিক আছে? কারোর সাথে রিয়েকশন করে নেয়। তো যার কারণে তোমার এরা কিন্তু অ্যাক্টিভ ফর্ম বলতে পারো, ঠিক আছে? তো মোস্টলি ইনঅ্যাক্টিভ কিন্তু ডায়মন্ডই হয়, কারণ ডায়মন্ড সবচেয়ে বেশি স্টেবল, ঠিক আছে? সো আশা করি আজকের কোয়েশ্চেনের সিরিজটা তোমরা পছন্দ করবে এবং ভালো লেগেছে। সো অবশ্যই কিন্তু লাইক করবে, কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে, ঠিক আছে? সো ধন্যবাদ, আজকের জন্য এইটুকুই ছিল।